বাবুর্চি তা পুড়ে গেছিল। তখন আমি আমার টাইম দিতে পারতাম না এই ঢাকা মেডিকেল। তার আমি বললাম যে এক কাজ করো, তুমি সপ্তাহে একটা দিন আমাকে টাইম দাও, আমি তোমাদের বিডিআর ওই হসপিটালে অপারেশন করে দিয়ে আসবো। আমি এরকম ভাবে অনেকগুলো ইয়েতে করে দিয়ে আসছি। তারপর হলে কি আপনাদের দুরবস্থা দেখে আমার নিজের খারাপ লাগছে, তাদের আপনার একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আসছি। আমি কিছু রেফারেন্স বলতেছি এখানে, যেমন আপনাদের এই যে বিদ্রোহটা যে হয়, বিদ্রোহর ইয়ের পরে যে 5ই নভেম্বর 2013 সালে যে এটা হয়েছে, কোর্টের ডিসিশন হয়েছে 256 জনকে সেন্টেন্স দেওয়া হয়েছে। তার মধ্যে 161 জন লাইফ ইমপ্রিজনমেন্ট, আর 256 আর 152 জন ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। কিন্তু এখানে লেখা বলে দিছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশন হাই কমিশন, যেটা আনফেয়ার মাস ট্রায়াল হয়েছে, যেখানে লয়ারদের অ্যাক্সেস দেওয়া হয় নাই। কেমন আপনাদের লয়ারকে, এটা এখানে বিভিন্ন সংস্থায় বলছে যে এটা আনফেয়ার ট্রায়াল। আমিও মনে করি এটা আনফেয়ার ট্রায়াল। এটাকে আবার রিভিউ ট্রায়াল দেওয়া উচিত, আর রিইনভেস্টিগেট করা উচিত। কারণ আমার কাছে মানে অবস্থা দৃষ্টি এবং সাক্ষ্য প্রমাণিতে মনে হয়েছে বিভিন্ন হিসেবে যে এটা ফেয়ার না। এটা মানে একটা কিছু মানে যারা শাস্তি হয়েছে অনেকে স্বাস্থ্য তারা দূষিত না, মানে তার দোষী না, তাই আবার এটাকে নতুন করে ট্রায়াল দেওয়া, কারণ এটা পক্ষপাত দুষ্ট একটা ট্রায়াল হয়েছে। তা আমার মনে হয় এটা আবার রিভিউ করা উচিত। এবং আপনাদের এবং আপনাদের হিস্ট্রি কিন্তু গ্লোরিয়াস হিস্ট্রি, আপনারা হয়তো জানেন না। ইস্ট পাকিস্তান টাইমে যখন ইপিআর এর আপনার ইপিআর এর থেকে বিডিআর আসছেন, কিন্তু ইপিআরই প্রথম রিভলিউশন করছিল, মানে রিবেল করছে, রিবেল করে কালুরঘাটে গেছিল, তারপরে মেজর জিআই করছে। কিন্তু ইপিআরই কিন্তু বিডিআররাই কিন্তু প্রথম বিদ্রোহ করছিল, এটা কিন্তু আপনারা জানেন না। এবং এটা বিডিআর ফরমেশন হয় রামগড় ব্যাটালিয়ান থেকে 29 জুন 1995-এ, এবং পিলখানা 1899 সালে, 1799 সালে পিলখানায়। তো সেইখান থেকে আপনারা ঐতিহ্যবাহী একটা সংগ্রামী ইতিহাস আছে আপনাদের, এবং দেশের প্রতি কর্তব্য অনেক করছেন আপনারা। কিন্তু আমি আপনাদের সাথে একাত্মতা করতে আসছি, এখানে আরো একাত্মতা করতে আপনাদের সাফারিংটা যাতে না হয়। এবং আরেকটা কথা আছে, জাস্টিস ডিলাইড মানে ডিনাইড জাস্টিস, মানে এই যে আপনাদের তো এত বছর অনেকগুলি একটা সাজা হয়েছে, আবার এক গরু কয়বার বোঝা হয়ে যাবে তারা, মানে তারপর একটা আইন করেছে আপনার যে সাজা হইলে যারা নির্দোষী তারা বেরিয়ে দিতে না পারেন, একটা অস্ত্র মামলা দিয়ে রাখছে, যেটা অস্ত্র মামলার রায় এখন পর্যন্ত তারা করতে পারে নাই। সেইগুলি তারা ইমিডিয়েটলি তাদের, আমি আমার থাকবে সরকার ইমিডিয়েটলি এটা রিভিউ করে তাদের ছেড়ে দেওয়া হোক, এবং তারা দোষী তারা খুঁজে বের করা হোক নতুন করে। এবং আমি মনে করি বিডিআরটা কিন্তু 2006-এ ছাপার সংখ্যা ছিল 66,000, এখন কিন্তু কমে গেছে 55,000 না কত, আরো কম। তো আমার হলে যারা বিডিআরে যারা চাকরি করছেন, যারা চাকরি পাওয়ার যোগ্য না, রিটায়ারমেন্ট হয়েছে, তাদের ছেলে মেয়েদের যেন এখানে ইনক্লুড করা, বিডিআর সংখ্যা বাড়ানো হোক, 1 লাখ করা হোক। আর আমি আর কিছু বেশি বলবো না। তো আমার আর যে আরো বড় বড় মূল্যবান বক্তারা আছেন, তারা অনেক ভালো ভালো বক্তব্য রাখবেন, এই বলে আমি আপনাদের সাথে একত্রিত ঘোষণা করে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ প্রফেসর ডক্টর শামসুদ্দিন স্যার। এই মুহূর্তে কথা বলবেন ডিএডি জনাব ফেরিস। ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা জানাই। আমি আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত বিডিআরের সৈনিকবৃন্দ, আমি সকলকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই। সংক্ষিপ্ত বক্তব্য যদি আমি দিতে যাই, হয় না। আমার এই 37 বছরের চাকরির জীবনে অনেক কথা, আর আপনারা সকলেই জানেন, আজকে মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ লোক, এবং বাংলাদেশে কি হচ্ছে এবং কত পট পরিবর্তন হচ্ছে, এবং যেই পিলখানায় যেই হত্যাকাণ্ড হয়েছে আপনারা সকলেই জানেন যে কি হয়েছে। এটা কোনো বিদ্রোহ নয়। বিডিআরের অনেক ইতিহাস আছে,
অনেক ভালো ভালো ইতিহাস আছে। বিডিআর এই দেশকে, তদানীন্তন ইপিআর এই দেশটাকে স্বাধীন করেছে। আমি বলবো অনেক ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে বিডিআরের। এইটাকে কলঙ্কিত করার জন্য অনেক অনেক সংস্থা এর পিছনে লেগেছিল। আপনারা জানেন বড়ইবাড়িতে ইন্ডিয়ার সাথে আমাদের যেই ঘটনা, সেখানে আমরা কঠিনভাবে প্রতিহত করেছি আমাদের শত্রুপক্ষকে। বিডিআরের প্রতিটি জওয়ান তারা সৎ এবং আমি বলবো নির্ভীক দেশপ্রেমী। এবং আমি বিডিআরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে আমি মারির সাথে ছিলাম যখন এই ঘটনা পিলখানায় ঘটে। তখন একটা বিচ্ছিন্ন হিল ট্র্যাক্ট এলাকা, আপনারা সবাই জানেন, সেখানে কোনো কমিউনিকেশন ছিল না। বাইরে এইরকম যতগুলো সেক্টর ব্যাটালিয়ন আছে তারা কিছুই জানে না। হঠাৎ করে এই ধরনের পরিকল্পনা এবং এই হত্যাকাণ্ড হয়েছে। আমি বিস্তারিত কিছু আর বাড়িয়ে বলতে চাই না, সংক্ষিপ্ত বক্তব্য আমি এই বলতে চাই, যারা বিডিআরের এই হত্যাকাণ্ডের সাথে, এই ষড়যন্ত্রের সাথে যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে, আমি তাদের মুক্তি চাই। আমি তাদের মুক্তি এবং তাদের পুনর্বহাল চাই। তারা নির্দোষ ছিল, আমি এক বাক্যে বলতে পারি। কারণ আমার চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন বিডিআরে খুব কম লোক আছে আমি মনে করি। বিডিআর সংক্রান্ত অনেক বিষয়, তারা নির্ভীক সৈনিক যারা আর্মি থেকে আসছে এখানে বিডিআরে যারা কমান্ড করেছে, তারা সেই সব অফিসার জানে যে বিডিআর কি ধরনের সৈনিক এবং অফিসার, তাদের নিজস্ব অফিসার যারা আছে তারা কত অনুগত, এটা সকলেই জানে। বিডিআর এর মতো সৈনিকরা বিদ্রোহ করতে তারা জানে না। 200 বছরের ইতিহাস, ইপিআর হইতে শুরু করে ব্রিটিশ আমল থেকে শুরু করতে হলে তাদের ইতিহাস সবাইকে জানতে হবে। এই দেশের প্রজন্ম যারা আছে তারা হয়তো একটু কম জানবে, কিন্তু আমি বলি যারা একটু বয়স্ক আছে তারা সকলেই জানে যে কোনো দুর্যোগময় মুহূর্তে এই দেশকে বাঁচিয়েছে এই ইপিআর তথা বিডিআর। এখন এটাকে ভেঙে বিজিবি করা হয়েছে। গার্ড আমাদের পরিচয় দিতে লজ্জা করে। আমি বলতে পারি প্রত্যেকটা সৈনিক তারা এটা কেউই পছন্দ করে না। এবং এখন যে বর্তমান অবস্থা, আমি জানি না ওখানে কি চলছে, এই দেশে কি চলছে, আপনারা জানেন নানান রকম ষড়যন্ত্র। আমি বিডিআর যারা এফেক্টেড আছে তাদেরকে আমি মাথা ঠান্ডা করে এবং সজাগ থাকার জন্য, কারণ সবচেয়ে বড় হলো আমাদের দেশ, আমরা দেশকে ভালোবাসি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছি। এই মিরপুর যুদ্ধ শেষ যুদ্ধ আমি করেছি। আমি ঢাকা মহানগর উত্তরের আমি সহকারী কমান্ডার ছিলাম। তখন অনেক কষ্টে, অনেক ত্যাগ তিতিক্ষা এবং রক্তপাতের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এত সহজে এই দেশ স্বাধীন হয় নাই, আমরা একটা দেশ পাই নাই সহজে না। অনেক মা বোন এই ইজ্জত দিতে হয়েছে এবং অনেক ইপিআর, বিডিআর এবং পুলিশ সব ধরনের নর নারী শিশু এই দেশে হত্যা হয়েছে। আপনারা জানেন অনেক লম্বা ইতিহাস। আমরা সেই জন্য আমি সবার কাছে অনুরোধ জানাই, এবং আজকে যেই সরকার আছে, আমাদের গভর্নমেন্ট আছে বর্তমানে দায়িত্বে, তাদের কাছে আমার একটাই মাত্র অনুরোধ, এই নিরপরাধ যারা, বিশেষ করে দেখুন যে ঢাকা পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে, আর সারা বাংলাদেশের যত বিডিআর ইনোসেন্ট তারা কিছুই জানে না। ঢাকারও অনেক বিডিআররা কিছুই জানে না, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অন্যায় অত্যাচার করেছে তাদের, অনেক
কথা আছে যেগুলো মানুষ জানে না। কাজে আমি এই সরকারের কাছে অনুরোধ করতে চাই, আপনারা মূল ঘটনা তদন্ত করেন, দেখেন, এবং আমাদের যারা এফেক্টেড আছে তাদেরকে পুনরায় বহাল করার জন্য আমি এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আর আজকে যারা মঞ্চে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের দু চারটা কথা আমরা বলার আজকে এত বছর পরে আমরা সুযোগ পেয়েছি। কাজে আমি উপস্থিত মঞ্চে যারা আমাদের কথা শুনতে আসছেন আমি ওনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিডিআর এর পক্ষ থেকে যে যেখানেই আছেন আমি তাদের পক্ষ থেকে, যারা অত্যাচারিত হয়েছে তাদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি সরকারের কাছেও এই দাবি রাখি, যারা আমি সহ কত অত্যাচার হয়েছে আজকে এই পরিসরে, স্বল্প পরিসরে বলা সম্ভব নয়। 4.5 বছর জেলে খেটেছি, অত্যাচারিত হয়েছি, আমি কোনো দোষ করি নাই। এই রকম হাজার হাজার বিডিআর এর সৈনিক যারা নির্দোষ, তারা অত্যাচারিত হয়েছে, বিনা দোষে তারা চাকরিচ্যুত হয়েছে অনেক। আমি সরকারের কাছে অনুরোধ করি, আপনারা সবাই সজাগ আছেন, আপনারা দেখেছেন, সবই জানেন, এই নির্দোষ যারা আছে তাদের পুনর্বহাল করেন। যাদের চাকরি আছে সরকার, আমি জানি ইতিমধ্যে তারা এইটা অ্যারেঞ্জ করছে। আমি তারপরেও বিডিআর পক্ষ থেকে এই পরিসরে আমি আহ্বান জানাই আমাদের এইটা পুনর্বহালের জন্য, এবং যার যার সুবিধা আছে সেগুলো দিয়ে, যাদের চাকরি শেষ তাদের সকল সুবিধা দিয়ে তাদেরকে বাড়িতে অবসরে দেওয়া হোক, আর যার চাকরি আছে তাদের পুনর্বহাল করা হোক। আমি আর বেশি কিছু বলতে চাই না। সকলকে ধন্যবাদ। এই পরিসরে আমি কোথাও যাই না লজ্জায়, কারণ এই বিজিবি ঘাট এইগুলো শুনতে আমাদের আর ভালো লাগে না এই বয়সে। আমরা চাই, আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এই মঞ্চে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা সরাসরি প্রধান অতিথির বক্তব্যে চলে যাব। তার আগে আপনাদের দর্শক শ্রোতা কারোর মধ্যে কোনো যদি কথা বলার থাকে আমি হাত তুলতে পারেন, প্লিজ। কথা বলবেন কেউ? ওকে, আপনার নাম প্লিজ? মোহাম্মদ জহিরুল ইসলাম, বিডিআর সদস্য। 2 মিনিট কথা বলবেন, প্লিজ আসুন। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে যত বিডিআর উপস্থিত আছেন এবং মঞ্চে যত আলোচক আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার হৃদয়ের আবেগ প্লাবিত এবং দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, যত বিডিআর এখানে উপস্থিত আছেন সকলের চেয়ে আমি জুনিয়র। তৎকালীন সময় আমার মাত্র 3 বছর চাকরি হয়েছিল, 3 বছর 2 মাস। আমি টোটাল 56 মাস জেল কেটেছি। কি আমার অপরাধ ছিল? আমি এই বিডিআর বাহিনী সম্পর্কে কিছুই জানি না, কিছুই বুঝতে পারি নাই। আমি তখন, আমার ইউনিট ছিল 28 রাইফেল ব্যাটালিয়ন, চট্টগ্রাম হালিশহর। আমি 400 জন্য ঢাকায় জয়েন করি। তো আমাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং 28 মাস আমি জেলখানায় বিনা বিচারে ছিলাম। কিন্তু যখন আমাকে রায় দেওয়া হয় তখন সেই 28 মাসের কোনো ইনক্লুড করা হয় নাই, যেটা জেল বিধানের পরিপন্থী। এবং আমি কি বলবো, আজকে আমার লাইফটাই শেষ।
আমি একজন সৈনিক হিসাবে যতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার ছিল ততটুকুই, জাস্ট আমি ইন্টারমিডিয়েট পাস। এই শিক্ষাগত যোগ্যতায় আমি জেল খেটেছি 56 মাস। আমার শিক্ষা গ্রহণ করার মতো সেই সময়টা আমার আর ছিল না। তো আমি বিভিন্ন জায়গায় চাকরি অ্যাপ্লাই করলে আমি বিশেষ করে বিডিআর পক্ষ থেকে বলতেছি, এতটাই নিকৃষ্ট হয়ে গেছি, সামান্য একটা গার্ডের চাকরির জন্য অ্যাপ্লাই করে সেই চাকরিও পাই নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমি কি করে আমার এই পরিবারকে আমি ভরণ পোষণ করব? এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এটুকুই বলতে চাই যে কলঙ্ক নিয়ে এই বাংলাদেশে বেঁচে আছি, সেই কলঙ্ক মুক্ত করে আমাদের পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে আমাদের মানবতা জীবন থেকে মুক্তির ব্যবস্থা করার জন্য আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং যারা আমাদের আল্লাহর পরে রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আর কিছু বলতে চাই না, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে কথা বলবেন তামান্না, যিনি একজন বিডিআর সদস্যের পরিবারের একজন সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এক বিডিআর সদস্য মেয়ে। আমার বাবা আজকে 16 বছর ধরে কারাগারে মারা গেছে। আমাদের একটা দাবি, আমাদের ভাই, আমার এমনকি চাচারা সবাই জানি যাবেন চাই। আজকে 16 বছর ধরে বিনা দোষে জেল খাটছে। যারা সাজা তারা জেল খাটতেছে। যারা ফাঁসি হয় নাই তারপরে মুক্তি দাবি করতেছি আমরা। আমার ভাই আজকে 16 বছর ধরে কারাগারে বিনা দোষে বিনা অপরাধে জেল খাটছে। আমার ভাই কিছু জানে না জেলখানার ভিতরে যে আছে, যে উনি একটা অসুস্থ হয়ে আজকে হসপিটালে তার চিকিৎসা হচ্ছে না। আমার ভাই কেন অসুস্থ হয়ে মারা যাচ্ছে? অনেক বিডিআররা কেন জেলখানাতে মারা যেতেছে? আজকে যারা আমাদের আঙ্কেলরা, চাচুরা জেল খাটছে, ওরা কোনো অপরাধ করে নাই, তারা শুধু জেল খাটছে। আজকে আমাদের একটাই দাবি, আমাদের বিডিআররা উচ্চ তাড়াতাড়ি আমাদেরকে জামিন দেওয়া হোক। এটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা বিডিআর সদস্যের পরিবারের কথা শুনতে চাই আমরা। আরেকজন বিডিআর সদস্যের সন্তানের কথা শুনবো আমরা। আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শোনা যাচ্ছে? আমি হিউম্যান রাইটস সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। আমরা আজকে এমন একটা পরিবেশে হাজির হয়েছি, এখানে কারা আছে? বিডিআর কারা? বিডিআর হচ্ছে এই জাতির বিবেক। যখন ভারতীয় উপমহাদেশে আমরা একটা এমন অবস্থানে আছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদের চিন্তা ভাবনা, বৈদেশিক নীতি একটা আগ্রাসন টাইপের, এই আগ্রাসন চালানোর জন্য তারা কি করে? তারা পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের মদতপুষ্ট সরকারকে নিয়োগ দেয় এবং তাদের মদতপুষ্ট সরকারকে ক্ষমতায় আনার জন্য তাদের উইং দিয়ে তারা এগুলো পরিচালনা করে। এর অংশ হিসেবে পার্শ্ববর্তী দেশ ভুটানের সাথে তারা একটা চুক্তি করেছিল। কি চুক্তি? ফ্রেন্ডশিপ। তাদের কথাগুলো দেখবেন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু আসলে কি বন্ধুত্বপূর্ণ না। তারা বন্ধুর সাথে এসে সবল মারে। ইন্ডিয়ার কালচার হচ্ছে, ইন্ডিয়ার নীতি হচ্ছে এটা। আর বাংলাদেশের সাথে তারা ফ্রেন্ডশিপ কোনো চুক্তি করেনি, কিন্তু বাংলাদেশকে তারা একটা উপনিবেশ তৈরি করে রেখেছিল। বাংলাদেশ ছিল ভারতের একটা অঙ্গরাজ্যের মতো। তারা যেভাবে কেরলে আগ্রাসন চালায়, তারা যেভাবে কর্ণাটকে আগ্রাসন চালায়, তাদের নিজেদের দেশের রাজ্যের মধ্যে যেভাবে আগ্রাসন চালায়,
দিল্লি থেকে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা এই বিডিআর পরিবারকে, বিডিআর সদস্যদেরকে কেন হত্যা করলো? কারণ তারা বুঝে গিয়েছিল বাংলাদেশে বিডিআর হচ্ছে একমাত্র বাহিনী যাদের মধ্যে সবচেয়ে বেশি দেশপ্রেম কাজ করে, এবং যাদেরকে ধ্বংস না করলে বাংলাদেশে হেজেমনি যেটা, এটা চালানো যাবে না। কারণ ভারতের নীতি হচ্ছে তারা কলোনিক্যাল হেজেমনি চালায়। বাংলাদেশে তার অংশ হিসেবে বিডিআরকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে যে 15 বছরের ফ্যাসিবাদ, এই কায়েম করার পথকে ত্বরান্বিত করার জন্য আপনাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনাদের সহযোদ্ধাদের এখনো বন্দী রাখা হয়েছে। কিন্তু আমরা কিন্তু দীর্ঘ 16 বছর এটা নিয়ে কোনো মুখ খুলতে পারিনি। সর্বশেষ 5ই আগস্ট যিনি এত কিছু করলো, আল্লাহর একজন বিচার তো আছে। অনেকে বলে অমুক মাস্টারমাইন্ড, তমুক মাস্টারমাইন্ড। এই যে হাজার হাজার পরিবার, বিডিআর পরিবার, এই পরিবারের দুঃখ নেই, কষ্ট নেই, তাদের অঝরে চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে গেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার উপর গজব দিয়ে তাকে বাংলাদেশ ছাড়া করে ভারতে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ভাই 2 বার করে সিএমএম কোর্টে গিয়েছেন, আমিও ছিলাম, কথা বলেছি। আমরা যেমন আপনাদের পাশে আছি ছাত্ররা, আপনারা যেভাবে চেষ্টা করেছেন, আমাদের মাঝে আজকে আছেন প্রফেসর ডক্টর মাহফুজুল্লাহ স্যার। স্যারকে চিনেন? শুধু নামটা জানেন। স্যারকে, স্যারের পূর্বপুরুষ কারা ছিল, স্যার কি ভূমিকা বাংলাদেশে রেখেছে। আমি চাই স্যার আপনাদের অভিভাবক হয়ে আরেকবার আপনাদের জন্য সরকারের কাছে সুপারিশ করুন। এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে। প্রফেসর ডক্টর শামসুদ্দিন স্যার আছেন, আমাদের অন্যান্য যারা আছেন, আমরা সবাই মিলে প্রয়োজনে এখন রাজপথে না, যদি আমাদের দাবি না আদায় না হয়, আমরা আবার সবাই মিলে রাজপথে নামবো। ছাত্ররা আপনাদের সাথে আছে, আপনারা তো আছেন ইনশাআল্লাহ। যাদেরকে শেখ হাসিনা অন্যায়ভাবে অপদস্থ করেছে, বিপর্যস্ত করে রেখেছে, এই পরিবারগুলোকে একজন হিজড়ার উদাহরণ দিয়েছেন। তাদেরকে কিভাবে আগ্রাসন চালিয়ে দেশ ছাড়া করে রেখেছেন, তাদেরকে কোনো সমাজ ছাড়া করে রেখেছেন, তারা সমাজে মুখ দেখাতে পারে না। একজন বললেন আমি একটা পানের দোকানও দিতে পারি না, মুখ দেখানোর পরিবেশ নেই। তাদেরকে রাষ্ট্রদ্রোহী করে রেখেছিল এতদিন, কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে। 5 আগস্টের পর বিডিআর পরিবারদেরকে আর অবহেলা করার সুযোগ নেই, কারণ এই আন্দোলনে আপনারাও ভূমিকা রেখেছেন। মিরপুরে আপনারা বের হয়েছেন, একজন স্যার বলে গেল আমরা মিরপুরে বের হয়েছি, আমরা জানি। যখন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ছাত্রলীগের হাতে আহত হতে হলো, আমাদের হাজার হাজার ভাই বোনেরা একদম শুয়ে পড়লো, এত সমানে গুলি চলতেছে আর ইট পাথর মারতেছে। তারপর আপনারা যদি বের না হতেন, এই আন্দোলন আজকে এখানে আসতো না। বাস্তব এটাই। যখন দেখেছি সেনা পরিবারের সদস্যরা, বিডিআর পরিবারের সদস্যরা রাজপথে বেরিয়ে গেছে, আমরা বলছি আর ভয় নেই, আর ভয় নেই, রাজপথে নামতে হবে। কৃষক, শ্রমিক, জনতা সবাই বেরিয়ে যখন আন্দোলন করলাম, 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা যে কুকর্ম করে গেছে, সেই কুকর্মের কবরও বাংলাদেশে দিয়ে বিডিআর পরিবার, অবহেলিত পরিবারদের সদস্যদের পুনর্বাসন করে, যারা আটক আছে তাদেরকে মুক্ত করে আগামীর বাংলাদেশে এই বিডিআর সদস্যদের মাধ্যমে গড়তে হবে, এবং বিজিবি বাদ দিয়ে, সব কাঠঠাট বাদ দিয়ে বিডিআর নামেই নতুন করে বাহিনীর নামকরণ করতে হবে। আপনারা সবাই দোয়া রাখবেন। আপনাদের জন্য অসংখ্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলবেন তারেক আজিজ খান, উনি একজন বিডিআর পরিবারের সদস্য। তারেক আজিজ খান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক আজিজ খান, বিডিআর সন্তান। আজকে 64 জেলা ক্ষতিগ্রস্ত বিডিআর 2009 কর্তৃক যে অনুষ্ঠান আজকে আয়োজন হয়েছে, যারা আয়োজক ছিলেন সে আঙ্কেলদেরকে আমি আমার পক্ষ থেকে এবং বিডিআর সন্তানদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে আর গণমাধ্যম কর্মীর মাধ্যমে আজকে আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ পেয়েছি,
তো আমরা বিডিআর সন্তান হিসেবে এটাই চাইবো যে আমরা যাতে ন্যায় বিচার পাই। আমার বাবা তৎকালীন সময়ে 25 তারিখে যে নারকীয় ঘটনাটা ঘটেছে পিলখানা হত্যাকাণ্ডে, তখন তিনি ছিলেন সিলেটে। আমরা জানি যে 25 তারিখে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, যে ট্র্যাজেডি ঘটেছে, সেটা ছিল পিলখানায়। বাট আমার বাবা সিলেটে থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানে কোনো ধরনের গুলি হয় নাই, কোনো ধরনের কোনো ধরনের নারকীয় ঘটনা ঘটে নাই। তারপরও সেখানে 100 জনের উপরে বিডিআর সদস্যদেরকে, নির্দোষ সদস্যদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সো এটা আপনারা সবাই জানেন যে এটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড। তো আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, গণমাধ্যম কর্মীর মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যে আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি যে আপনাদের অবদানে আমরা, আমাদের বিডিআর আঙ্কেলরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারা তাদের সঠিক সুবিচার পাবে এবং তারা পুনরায় চাকরিতে পুনর্বহাল হবে। আমাদের